দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিহার টেটের অন্তর্গত একটি নতুন নাটক, যা মাইকেল মধুসূদন দত্তের লেখা, সেই নাটকের আজ বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব। মধুসূদন বাংলা সাহিত্যের ইতিহাসে নাট্যকার হিসাবেই প্রথম পদার্পণ করেছিলেন। রামনারায়ণ তর্করত্ন রচিত রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা নাট্য সাহিত্যের অভাব বোধ করেন। এই অভাব পূরণের লক্ষ্য নিয়েই তিনি মূলত নাটক রচনায় ব্রতী হয়েছিলেন বা নাটক রচনা লিখতে শুরু করেছিলেন। 1858 সালে তিনি শর্মিষ্ঠা নাটক রচনা করেছিলেন এবং 1860 সালে তিনি পদ্মাবতী নাটক রচনা করেছিলেন। এটি একটি পৌরাণিক নাটক হিসাবেই খ্যাত। এবং আরেকটি কথা বলে রাখি, এই পদ্মাবতী নাটকটিতেই মধুসূদন প্রথম অমৃতাক্ষর ছন্দের ব্যবহার ঘটিয়েছিলেন। তবে এই নাটকের ভিত্তি পুরোপুরি ভারতীয় পুরাণ নয়, গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডিসকর্ড। এই যে গল্পটি রয়েছে তা ভারতীয় পুরাণের মোড়কে তিনি আমাদের সামনে পরিবেশন করেছেন। এই নাটকটি ছিল মোট 5টি অঙ্ক বিশিষ্ট। এই নাটকের মূল চরিত্রগুলি সম্পর্কে একটু বলে নেই। ইন্দ্রনীল, পদ্মাবতী, নারদ এবং রতি দেবী। এই নাটকটি মধুসূদনের জীবদ্দশায় মোট 3 বার সংস্করণ করা হয়েছিল। নাটকটি প্রথম অভিনীত হয়েছিল 1865 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর বউবাজারের দত্ত বাড়িতে। এই নাটকের গানের সংখ্যা হলো মোট 8টি বা 8টি গান এই নাটকে ব্যবহৃত হয়েছে। এই নাটকটিকে বাংলা সাহিত্যে প্রথম সার্থক কমেডি হিসাবে আমরা ধরে নিতে পারি। আরও একটি কথা বলে নেই আমি তোমাদের, এই যে আলোচনাটি, মানে আমি পদ্মাবতী নাটকের যে আলোচনাটি করছি, এই আলোচনাটিকে আমি 3টি ভাগে ভাগ করছি। প্রথমে আমরা দেখে নেব চরিত্র সম্পর্কে, মানে একটু চরিত্র সম্পর্কে আলোচনা। তারপর নাটকটি যে গ্রিক পুরাণ থেকে নেওয়া হয়েছিল, আমি প্রথমে আগে তোমাদের এই গ্রিক পুরাণের কাহিনী সম্পর্কে একটু জানিয়ে দেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে পদ্মাবতী নাটকটি আসলে গ্রিক পুরাণের কোন কাহিনী থেকে নেওয়া হয়েছে। সেজন্য আমি গ্রিক পুরাণের কাহিনীটি একটু তোমাদের সামনে তুলে ধরব এবং তারপর আমরা পদ্মাবতী নাটকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাহলে 3টি কি? চরিত্র বিশ্লেষণ, গ্রিক পুরাণের কাহিনী এবং পদ্মাবতীর বিষয়বস্তু। চলো তাহলে প্রথম যে আমাদের অঙ্কটি, মানে প্রথম যে ধাপটি, চরিত্র সম্পর্কে সামান্য জেনে নেই। আমরা যে সমস্ত চরিত্র এই নাটকে পেয়ে থাকি তার মধ্যে সর্বপ্রথম যদি উল্লেখ করতে হয় সেটি হলো ইন্দ্রনীল। এই ইন্দ্রনীল চরিত্রটি হলো বিদর্ভ নগরের রাজা। এর পরের যে চরিত্রটি সেটি হলো পদ্মাবতী। এই পদ্মাবতী হলো মাহেশ্বরীপুরী রাজার একমাত্র মেয়ে বা রাজকন্যা, তার নামেই এই নাটকটি লেখা হয়েছে। তারপর আমরা জেনে নেব শচী দেবী সম্পর্কে। শচী দেবী হলো ইন্দ্রদেবের স্ত্রী। পরবর্তীকালে দেখে নেব মুরজা দেবী। এই মুরজা দেবী হলো ধনকুবেরের স্ত্রী। পরবর্তীতে আমরা দেখে নেব রতি দেবী। রতি দেবী হলো প্রেম ভালোবাসার দেবী। তিনি মদনের স্ত্রী হিসাবে আমাদের সামনে ফুটে উঠেছেন বা তুলে ধরা হয়েছে তাকে। পরবর্তীতে আমরা দেখছি কলিদেবের কথা। তিনি হলেন কলিকালের দেবতা। এরপর আসছে অঙ্গিরা। তিনি মহর্ষি হিসাবেই পরিচিত এবং এই অঙ্গিরার আশ্রমেই আমাদের যে পদ্মাবতী শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছিল। গ্রিক পুরাণের জুনো, প্যালেস ও ভেনাস, এই নাটকে তাদের নামকরণ করেছেন মধুসূদন। শচী দেবী, মুরজা দেবী ও রতি দেবী। হেলেন ও প্যারিস হয়েছেন যথাক্রমে পদ্মাবতী এবং ইন্দ্রনীল। এছাড়াও আমরা দেখতে পাই মানবক চরিত্র। তিনি ছিলেন একজন বিদূষক।
আরেকটি চরিত্র আমাদের সামনে ফুটে ওঠে, তিনি হলেন নারদ। নারদের নাম আমরা সবাই শুনেছি, তিনি হলেন দেবর্ষি। এটা হলো এই পদ্মাবতী নাটকের মূল চরিত্রের আলোচনা। এবার আমরা গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডিসকর্ডে যে গল্পটি রয়েছে সেই গল্পটি একটু তোমাদের সামনে তুলে ধরব, তারপর আমরা পদ্মাবতীতে প্রবেশ করব। গ্রিক পুরাণের যে গল্পটি, সেটির সূচনায় দেখানো হয়েছিল যে স্বর্গের উপদেবী থেটিস সমুদ্রের দেবতা পোসাইডনকে পরিত্যাগ করে বিয়ে করেছিলেন পেলিয়াসকে। এই বিবাহতে সকল দেবদেবীকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং তারা এসেও ছিলেন, শুধুমাত্র একজনকে নিমন্ত্রণ করা হয়নি। সেই একজনকে বলতো, সেই একজন হলেন বিবাদের দেবী এরিস। যেহেতু দেবী এরিসকে নিমন্ত্রণ করা হয়নি, তাই দেবী এরিস তাকে অসম্মান করার জন্য ক্রুদ্ধ হয়ে যায়। তিনি হেসপেরাডাইসের বাগান থেকে একটি সোনার আপেল তুলেছিলেন এবং সেই আপেলটিকে একটি সোনালী কাপড়ে মুড়ে সেই আপেলটিকে ছুঁড়ে দিয়েছিলেন ভোজ সভায়। এবং সেই মোড়কে মানে আপেলটির ওপরে লেখা ছিল, এই ভোজ সভায় যে সবচেয়ে বেশি সুন্দরী দেবী, সে এই সোনালী আপেলের মালিক হবেন। যারা যারা ছিল সেখানে উপস্থিত দেবীরা, তাদের মধ্যে 3 জন দেবী এগিয়ে আসেন এবং তারা দাবি করেন যে এই ভোজ সভায় উপস্থিত দেবীদের মধ্যে তারা সবচেয়ে বেশি সুন্দরী। মানে 3 জনেই দাবি করে সে বেশি সুন্দরী এবং তাদের মধ্যে একটি বিবাদ সৃষ্টি হয়। আসলে বিবাদের দেবী এটি চাইছিলেন যে ওখানে একটি গন্ডগোল সৃষ্টি করা হোক। এই 3 জন দেবী হলেন হেরা, অ্যাথেনা ও আফ্রোদিতি। তাদের বিবাদ এতটাই জোরালো হয়ে গিয়েছিল যে সেখানে উপস্থিত কেউ তাদের বিবাদ মীমাংসা করে দিতে সক্ষম হয়নি। তখন জিউসের পরামর্শে এই 3 জন দেবী পৃথিবীতে যান। পৃথিবীতে গিয়ে তারা ট্রয় রাজ্যে পৌঁছান এবং সেখানে পৌঁছে তারা ট্রয়ের রাজা প্যারামের পুত্র প্যারিসের কাছে পৌঁছান। তারা 3 জনে প্যারিসের কাছে গিয়ে উপস্থিত হন এবং প্যারিসকে তারা বলেন যে এই 3 জনের মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দরী তা তিনি ঠিক করে দেখ। এবং আরেকটি কথা বলে রাখি, 3 জন যে দেবী গিয়েছিলেন তারা 3 ভাবে প্যারিসকে লোভ দেখিয়েছিলেন যে তুমি আমাকে প্রথম স্থান বলে দাও, তাহলে আমি তোমাকে এটা দেব। এ বলেছে ওটা দেব, ও বলেছে ওটা দেব। 3 জন 3 দিক থেকে প্যারিসকে লোভ দেখিয়েছিল। হেরা দেবী লোভ দেখিয়েছিল রাজত্বের, মানে তাকে যদি প্রথম স্থান দেওয়া হয় তাহলে তাকে রাজত্ব দেওয়া হবে। অ্যাথেনা যিনি ছিলেন তিনি তাকে লোভ দেখিয়েছিলেন যুদ্ধবিদ্যার, মানে তাকে যদি সে প্যারিসকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তুলবে। এবং বাকি থাকলো আফ্রোদিতি, তিনি প্যারিসকে বলেছিল বা লোভ দেখিয়েছিল যে তোমাকে প্রেম ভালোবাসা দিয়ে তিনি ভরিয়ে দেবেন, মানে প্রেম ভালোবাসা সৌন্দর্য ইত্যাদির লোভ তিনি দেখিয়েছিলেন। প্যারিস এত কিছু চিন্তা ভাবনা করে তিনি সিদ্ধান্ত নিয়েছিল যে তার যুদ্ধবিদ্যা বা রাজত্ব কোনো কিছুই লাগবে না, কিন্তু তার জীবনে প্রেম সৌন্দর্য এটির খুব দরকার। তাই তিনি আফ্রোদিতিকে জয়ী হিসাবে নিযুক্ত করেছিলেন বা জয়ী হিসাবে বিবেচনা করেছিলেন। এবং সোনার আপেলের দাবিদার শেষ পর্যন্ত আফ্রোদিতি হয়েছিল। তাকে যখন প্রথম পুরস্কার বা তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় তখন আফ্রোদিতি ভীষণ খুশি হয় এবং সে প্যারিসকে একটি আশীর্বাদ দেয় যে সে মানে অর্থাৎ প্যারিস পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলাকে স্ত্রী হিসাবে পাবে বা তার প্রেমিকা হিসাবে পাবে, যে পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা হবে। কিন্তু অন্যদিকে হেরা এবং অ্যাথেনা হেরে যাওয়ার দুঃখে
প্যারিসের জীবনকে নরক বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, বা তারা পরিকল্পনা করে প্যারিসের জীবনকে তারা নরক বানিয়ে দেবে। পরবর্তীতে দেখা যায় প্রতিটি দেবীর কথা মতো কাজও হয়েছিল। মানে কিভাবে হয়েছিল চলো দেখে নিই। আফ্রিদিতির কথা মতো তার অর্থাৎ প্যারিসের ভালোবাসায় পড়েছিলেন রাজা মেনেলাউসের স্ত্রী, যিনি ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা। এই সুন্দরী মহিলাটির নাম হলো হেলেন। কিন্তু এই যে একটা আশীর্বাদ তো আশীর্বাদ কেন বলছি, একটা অভিশাপ তো ছিলই। সেই অভিশাপের কারণে তাদের প্রেমের মধ্যে চলে আসে প্রচুর বাধা। এথেনার কারণে মেনেলাউসের ভাই আগামেমননের নেতৃত্বে সে ট্রয় রাজ্য হামলা করে বসে। মানে যেহেতু তার স্ত্রীকে সে ভালোবাসে, তাই তার রাজ্য সে হামলা করে বসে, এবং বলা বাহুল্য ট্রয় রাজ্য তারা ধ্বংসও করে দিছিল। কিন্তু শেষ পর্যন্ত আফ্রিদিতির সহায়তায় সবকিছু ঠিক হয়ে যায় এবং হেলেন ও প্যারিসের মধ্যে একটি মধুর মিলন দিয়ে এই ঘটনাটি সম্পন্ন হয়। মানে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই তাদের মিলনেই সুখ আসে, বা তাদের মিলনেই আমরা এই যে একটা মিলনান্তক ঘটনা সেটি লক্ষ্য করতে পারি। এবার আসবো আমরা পদ্মাবতী নাটকের বিষয়বস্তু নিয়ে। মানে আমি আগে গ্রিক নাটকের বিষয়টি, গ্রিক নাটক কেন বলি, গ্রিক উপাখ্যানের বিষয়টি বলে নিলাম, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা পদ্মাবতীতে ঢুকবো, দেখবে প্রায় একই রকম রয়েছে। চলো তাহলে দেখে নেই। এক সময় হরিণ শিকার করতে বেরিয়েছিলেন আমাদের পদ্মাবতী নাটকের নায়ক ইন্দ্রনীল। কিন্তু হরিণের পিছু নিয়ে ঐশ্বর্যের দেবতা কুবেরের নিয়ন্ত্রণে থাকা বিন্ধ্যা পর্বতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এই সময় মানে যেহেতু এটা কুবেরের নিয়ন্ত্রণে ছিল সেই বিন্ধ্যা পর্বতটি, তাই বিদর্ভ নগরের রাজা ইন্দ্রনীল যখন ঘুমিয়ে পড়েছিলেন, সেই সময় সেই জঙ্গলে আসে দুজন দেবী। কে সেই দেবীগুলো দেখে নেই। দেবরাজ ইন্দ্রের পত্নী শচী দেবী এবং কুবেরের স্ত্রী মুরজা। এবং তাদের খানিকক্ষণ কথাবার্তা হয়ে যাওয়ার পর সেই স্থানে এসে আরেকজন দেবী পৌঁছায়। তিনি হলেন মদনের স্ত্রী রতি দেবী। তাদের দৈবিক মায়ায় ইন্দ্রনীল ঘুমে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থেকে যায়। এই তিন দেবী যখন আলাপ আলোচনা করছিলেন, তখন তাদের মধ্যে উপস্থিত হয় দেবর্ষি নারদ। শচীর মনে নিজের সম্পর্কে সামান্য অপমানজনক ভাবনা ছিল, তাই তিনি তিন দেবীর মধ্যে ঝগড়া বা বিবাদ তৈরি করার সিদ্ধান্ত নেন। তিনি তাদের একটি স্বর্ণ পদ্ম মানে সোনার কমল দেখিয়েছিলেন এবং দেখিয়ে বলেছিলেন যে এই তিন দেবীর মধ্যে যে সবচেয়ে বেশি সুন্দরী তিনি এই স্বর্ণপদ্মের অধিকারী হবেন। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন তিন দেবী। মানে তারা কে বেশি সুন্দরী সেটি নিয়ে তারা বিবাদে জড়িয়ে পড়েছিল। নারদ মুনি যেহেতু সেখানে উপস্থিত ছিলেন, তাকে তো একটা সলিউশন করে দিতেই হবে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বা তাদেরকে বলেছিলেন, ইন্দ্রনীল এখানে ঘুমিয়ে রয়েছে, ইন্দ্রনীলকে জাগানো হোক এবং ইন্দ্রনীলের কাছে এই উত্তরটি জেনে নেওয়া হোক যে কে সবচেয়ে বেশি সুন্দরী। যে তিন দেবী সেখানে উপস্থিত ছিলেন, সেই তিন দেবী ইন্দ্রনীলকে প্রলোভন দেখিয়েছিলেন বা লোভ দেখিয়েছিলেন যেন তাকে সে ইন্দ্রনীল সবচেয়ে সুন্দর বলে। শচী দেবী যিনি ছিলেন, তিনি ইন্দ্রনীলকে দেবত্ব দান করতে চেয়েছিলেন, মানে তাকে দেবতার পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন। মুরজা দেবী যিনি ছিলেন, তিনি তাকে ঐশ্বর্য বা টাকা পয়সা দান করতে চেয়েছিলেন। এবং বাকি থাকলো রতি দেবী।
রতি দেবী তাকে প্রেমের প্রলোভন দেখিয়েছিলেন বা ভালোবাসার প্রলোভন দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত ইন্দ্রনীল রতির প্রলোভনে মুগ্ধ হয়ে রতিকেই 3 দেবীর মধ্যে সবচেয়ে সুন্দরী হিসাবে বিবেচনা করেছিল। এতে ক্ষুব্ধ হয়ে শচী ও মুরজা তাকে শাস্তি দেবার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু রতি দেবী ইন্দ্রনীলকে এসব ঝামেলা বা ঝঞ্ঝাট থেকে মুক্তি দেবার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিছুদিন পরে রতি দেবীর স্বপ্ন পেয়ে মহেশ্বরীপুরীর রাজা তার মেয়ে পদ্মাবতীর জন্য একটি স্বয়ম্বর সভার আয়োজন করেছিল। সেই সভায় সরাসরি অংশগ্রহণ না করলেও বণিক বেশে উপস্থিত হয়েছিল রাজা ইন্দ্রনীল। ইতিমধ্যে রতির প্রভাবেই ইন্দ্রনীল পদ্মাবতীর স্বপ্ন দেখেছিলেন এবং পদ্মাবতীও সেই ইন্দ্রনীল স্বপ্ন দেখেছিলেন, মানে ইন্দ্রনীলের স্বপ্ন দেখেছিলেন এবং দুজনকে স্বপ্নেই ভালোবেসে ফেলেছিলেন। সমস্ত হয়েছিল রতি দেবীর প্রভাবেই। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই পদ্মাবতী ও ইন্দ্রনীলের ঘটা করে বিবাহ সম্পন্ন হয় এবং পদ্মাবতী বিদর্ভ নগরের রানী হিসাবে বিবেচিত হয় বা বিদর্ভ নগরের রানী হিসাবে তিনি তার যোগ্য স্থান পায়। এদিকে ইন্দ্রনীল মানবকুলের সবচেয়ে সুন্দরী রানী পদ্মাবতীকে স্ত্রী হিসাবে পাওয়ায় রতি দেবীর সাফল্যের জন্য শচী ও মুরজা দেবী হিংসা করতে থাকে। তারা ভাবতে থাকে কিভাবে ইন্দ্রনীলের সর্বনাশ ঘটানো যায়। তারা ইন্দ্রনীলকে শাস্তি দেবার জন্য কলি দেবতার শরণাপন্ন হয়েছিল। কলি দেবতা চালাকি করে বা সে ষড়যন্ত্র করে ওই যে স্বয়ম্বর সভা যে ডাকা হয়েছিল মানে পদ্মাবতীর বিবাহের জন্য, সেখানে যারা যারা পদ্মাবতীকে না পেয়ে যে সমস্ত রাজারা ফিরে যায় তারা সকলে মিলে ইন্দ্রনীলের রাজ্য বিদর্ভনগর আক্রমণ করে বসে। যুদ্ধ যখন ভয়ঙ্কর মাত্রায় চলছে তখন কলি দেবতা একজন সারথীর রূপ ধরে পদ্মাবতীর কাছে আসে এবং এসে নিয়ে তিনি পদ্মাবতী এবং তার সখী বসুমতীকে অপহরণ করে একটি জঙ্গলে নিয়ে চলে যায়। পাশাপাশি কলি দেবতা এটাও করেছিল, সে একদিন যোদ্ধা সেজে রানী পদ্মাবতীর কাছে গিয়ে বলে আসে যে রাজা ইন্দ্রনীল যুদ্ধে মারা গিয়েছে। যুদ্ধ ফেরত রাজা ইন্দ্রনীল গৃহে এসে পদ্মাবতীকে না দেখতে পেয়ে উন্মাদ হয়ে যায়। অন্যদিকে পদ্মাবতী রাজার মৃত্যুর খবর শুনে উন্মাদ হয়ে যায়, মানে দুজনেই প্রায় হয়ে গিয়েছিল, মানে পাগলের মতো হয়ে গিয়েছিল। তখন রতি দেবী ইন্দ্রনীল এবং পদ্মাবতীকে সাহায্য করতে এগিয়ে আসেন। তিনি কাঠকুড়ানির বেশ ধরে পদ্মাবতীর কাছে জঙ্গলে আসেন এবং অরণ্যের পার্শ্ববর্তী একটি আশ্রমে মানে মহর্ষি অঙ্গিরার আশ্রমে পদ্মাবতীকে রেখে দিয়ে যান এবং তার সাথে দেবী দুর্গাকে পদ্মাবতীর দুঃখের কথা সব তিনি জানিয়ে দেন। অবশেষে দুর্গার আদেশেই নারদ মুনি ইন্দ্রনীলের কাছে উপস্থিত হয় এবং ইন্দ্রনীলকে নারদ মুনি সঙ্গে করে নিয়ে সেই আশ্রমে নিয়ে যায়। অবশেষে ইন্দ্রনীল ও পদ্মাবতী মিলিত হয়। এই ঘটনারই একটু সামান্য ফ্ল্যাশব্যাক আমরা দেখে নিই। প্রায় 15 বছর আগে মুরজা দেবীর কন্যা বিজয়া পার্বতী দেবীর অভিশাপগ্রস্ত হয়ে পৃথিবীর কোনো এক অজানা গৃহে মানে জন্মগ্রহণ করেছিল। অবশেষে মুরজা জানতে পারে যে এই পদ্মাবতী হলো তার 15 বছর আগে হারিয়ে যাওয়া কন্যা বিজয়া। বিজয়া অর্থাৎ পদ্মাবতীর ওপর মুরজা যে সমস্ত অন্যায় অত্যাচার করেছে
তার জন্য মুরজা ভীষণ লজ্জিত হয় এবং নাটকটির শেষে শচী দেবী ও মুরজা দেবী বিজয়াকে আশীর্বাদ করেন এবং তারপর থেকে পদ্মাবতী ও আমাদের রাজা ইন্দ্রনীল সুখে শান্তিতে বসবাস করতে থাকে বা তাদের রাজ্য চালাতে থাকে। এটা হলো পদ্মাবতী নাটকের বিষয়বস্তু আলোচনা। খুব সংক্ষেপে 3টি পর্যায়ে ভাগ করে আমি এই বিষয়বস্তুটি আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। পরবর্তী যে একটি ভিডিও থাকবে সেটিতে আমরা দিব পদ্মাবতী নাটকের কিছু এমসিকিউ প্রশ্ন। এই ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।